চট্টগ্রাম থেকে নানা উপলক্ষে, নানা প্রয়োজনে কিংবা স্রেফ বেড়ানোর উদ্দেশ্যে বা হাওয়া বদলের কারণে ঢাকায় এলে আমার অবশ্য পালনীয় কর্মসূচির মধ্যে একটি হয়েছে সাহিত্যিক হাসনাত আব্দুল হাইয়ের বাড়িতে যাওয়া, তার সঙ্গে দেখা করা, আলাপ করা, তার সঙ্গে সময় কাটানো এবং দুজনে মিলে অবধারিতভাবেই একসঙ্গে ভোজন করা। তো সেরকমই একটি দিন ছিল গতকাল। গতকাল সন্ধে নাগাদ আমি হাসনাত আব্দুল হাইয়ের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করি। সেই অনুযায়ী তাকে দূরালাপনিতে যোগাযোগ করলে তিনি বলেন যে, তুমি এক্ষুনি আমার বাড়িতে এসো না, আমি বাইরে একটি কফি হাউসে, সেটির নাম প্রেৎজি, 27 নম্বর রোডের মিনা বাজারের উল্টো দিকে যে প্রেৎজি, সেখানে বসে লেখালেখি করছি, তুমি এখানেই এসো। প্রসঙ্গত বলে রেখেছে হাসনাত আব্দুল হাই মূলত কফি হাউসে বাইরে রেস্টুরেন্ট ক্যাফে তে নিরিবিলিতে বসে লিখতেই পছন্দ করেন এবং প্রেৎজি তার সেই এরকম একটি প্রিয় স্থান, যেখানে তার জন্য একটি নির্দিষ্ট টেবিল চেয়ারই বরাদ্দ থাকে। তিনি নিয়মিত সেখানে যান, সেখানে বসেই লেখালেখি করেন এবং গতকাল তিনি আমাকে বলছিলেন, আমি যখন সেখানে গেলাম সন্ধ্যার পরে, তখনও পুরো অন্ধকার হয়নি। তার যে টেবিলটা সেটি জানলার পাশে, কাচ ঘেরা, এবং নিচেই রাস্তা দেখা যায়, গাড়ি ঘোড়া চলাচল করছে, মানুষজন হাঁটছে ফিরছে। তিনি আমাকে বলছিলেন যে বাড়িতে বসে লিখলে আমি এই দৃশ্য থেকে বঞ্চিত হই, আমার নিজেকে একটু আবদ্ধ, একটু বন্দি বলে মনে হয়। বরং যখন আমি মাঝে মাঝে চোখ তুলে তাকিয়ে নিচে এই জীবনের প্রবহমান ধারা, স্পন্দনটুকু অনুভব করি, তখন আমার লেখার মধ্যে একটা আলাদা গতি সঞ্চারিত হয়। সে কারণেই আমি মূলত বাইরে লিখি। কফি তার প্রিয় পানীয়, কফি খেয়ে একটু চাঙ্গা থাকেন এবং সেই মতো লিখে যান এবং দ্রুত লেখেন, প্রচুর লেখালেখি করছেন। এই 90-এ একের পর একটা বই শেষ করেই তিনি আরেকটা বইয়ে কাজে হাত দেন। এর আগে ভ্রমণ বিষয়ে তো তিনি আমাদের বাংলা সাহিত্যে অনেক মূল্যবান গ্রন্থ যোগ করেছেন, কিন্তু এভাবে সম্প্রতি তিনি আরও কিছু ভ্রমণ গ্রন্থ লিখেছেন, যেমন একদা সোভিয়েত ইউনিয়নে, চীন দেশে কয়েকবার, তারই ধারাবাহিকতায় এবার লিখলেন প্যারিসে কয়েকবার। তো বইটি তিনি আমাকে উপহার দিলেন। আমি যথারীতি তার বাড়িতে যাওয়া মানে, তার কাছে যাওয়া মানেই একটি বই উপহার পাওয়া, এবং সেই বইটিকে তিনি স্বহস্তে আমার নাম লিখে দেন, যেটি গতকালও তিনি করেছেন। বইটির প্রচ্ছদটা এমন, প্যারিসে কয়েকবার। এখানে বলে রাখে যে প্রচ্ছদটাও কিন্তু তিনিই করেছেন। হাসান আব্দুল হাইয়ের এই পরিচয়টা আমি এবার প্রথম পেলাম এই বইয়ের সূত্রে, যে তিনি আঁকা আঁকির হাতটাও তার বেশ, আমি বলবো, সুচারু। কারণ এখানে তিনি শুধু প্রচ্ছদ নয়, প্যারিসেরই যে অন্যতম অনুষঙ্গ কক্তোর একটা স্কেচ বা নকশাও তিনি করেছেন, যে এখানে দেখা যাচ্ছে এই যে কক্তোর একটা চমৎকার ছবি দেখেই চেনা যায় যে কক্তো, তার সেই চুল, তার সেই মুখের গড়ন, এবং কক্তোর একটি একটি পংক্তিও তিনি এখানে উদ্ধৃত করেছেন, পারি ভি dans le silence de nos mémoires। তার বিখ্যাত কথা, যার ইংরেজি দ্বারা এমন, প্যারিস লিভস ইন দ্য সাইলেন্সেস অফ আওয়ার মেমোরিজ। তো এই বইটি মূলত তার স্মৃতি থেকে উদ্ধার করে লেখা, সেই জন্যই সম্ভবত তিনি এই পংক্তিটি নির্বাচন করেছেন। তিনি একটি ভূমিকা লিখেছেন, ভূমিকাতেই তার এই বই লেখার প্রক্রিয়াটার সম্পর্কে তিনি আমাদের ধারণা দিয়েছেন। ভূমিকায় তিনি লিখেছেন, আমি একটু পাঠ করে শোনাই। আমি দুভাবে ভ্রমণ কাহিনী লিখেছি। প্রথমত ভ্রমণের পরপরই নোট দেখে লেখা, যখন স্মৃতি তাজা থাকার জন্য সেটাও ভূমিকা রাখে। আমার বেশিরভাগ ভ্রমণ কাহিনী এভাবেই লেখা হয়েছে। দ্বিতীয় যে পদ্ধতিতে ভ্রমণ কাহিনী লেখা হয়েছে তা ভ্রমণের দীর্ঘ বিরতির পর। তার দৃষ্টান্ত কম এই বই নিয়ে 3টি।
এক্ষেত্রে ভ্রমণের পর যত দিন গিয়েছে লেখার সম্ভাবনা দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। এই বিস্মরণে বাদ সেধেছে ভ্রমণের সময় আমার নেওয়া নোট। বইপত্র আর নথির স্তূপ থেকে হঠাৎ বেরিয়ে এসে নোট জানিয়ে দিয়েছে আমার লেখার কথা ছিল। এবং তাদের প্রতি আমার দায়বদ্ধতার জন্য এই ভ্রমণের দীর্ঘদিন পর আমাকে লিখতে হয়েছে। রাশিয়া ভ্রমণে দীর্ঘ 46 বছর পর লিখেছি একদা সোভিয়েত ইউনিয়নে, এবং 47 বছর পর লেখা হয়েছে চীন দেশে কয়েকবার। এই দুটি বই লেখার জন্য ভ্রমণের সময় নেওয়া নোট ছিল প্রধান উৎস এবং প্রেরণা। স্মৃতি ধূসর হয়ে যাওয়ার জন্য সাহায্য নিতে হয়েছে সেকেন্ডারি সোর্সে। দুই ধরনের ভ্রমণ কাহিনীতে বিভিন্ন চরিত্র এসেছে। যাদের সঙ্গে দেখা হয়েছে, যাদের নিয়ে ঘুরেছি, তাদের সঙ্গে সংলাপ প্রথম শ্রেণীর ভ্রমণ কাহিনীতে যতটা বাস্তবানুগ, দ্বিতীয় পদ্ধতিতে লেখায় তেমন নয়। কিন্তু এখানে সংলাপ কল্পিত হলেও যেহেতু বাস্তব ঘটনার সঙ্গে সম্পর্কিত, সেই জন্য সম্পূর্ণ কল্পিত নয়। ভ্রমণের সময় যা বাস্তবে ঘটেছে, স্মৃতিসৌধ দেখতে যাওয়া, রেস্তোরাঁয় খাওয়া ইত্যাদি, তাই নির্ধারণ করে দেয় চরিত্র কী বলতে পারে বা বলেছে। চরিত্রের বৈশিষ্ট্য এখানে ভূমিকা রাখে। আমি প্যারিস শহরে প্রথম গিয়েছি 1962 সালে, যখন লন্ডনে ছাত্র ছিলাম। মাত্র এক রাত আর একদিনের ছিল সেই প্যারিস দেখা। বিরল অভিজ্ঞতার জন্য সেই সফর স্মরণীয় হয়েছিল। এরপর যাই 1972 সালে। সেটা ছিল আরও সংক্ষিপ্ত, মাত্র একদিনের, সকাল থেকে সন্ধ্যা। আকস্মিকভাবে সঙ্গ দিয়েছিল যে মেয়েটি, তার কারণে সেই বুড়ি ছোঁয়া প্যারিস দেখা মনে করবার মতো ছিল। এই দুইবার প্যারিসে গিয়ে আমি নোট নিইনি, কিন্তু যা ঘটেছে তা মনে দাগ কেটেছে, ভুলতে দেয়নি। এরপর 1985, 1992, 1997 এবং 2002 সালে প্যারিসে গিয়ে লেখার বাসনায় নোট নিয়েছি। পরে আলসেমি আর কাজের ভিড়ে প্যারিস ভ্রমণ কাহিনী লেখা হয়নি, কিন্তু নোটগুলো আমার সঙ্গ ছাড়েনি। অনেক কিছুর ভিড়ে মুখ তুলে জানিয়ে দিয়েছে তারা আমার মনোযোগের অপেক্ষায় রয়েছে। সব ভ্রমণ অভিজ্ঞতা দুই মলাটি নিয়ে একটা বই লেখার ইচ্ছা প্রবল হয়ে উঠল এই বছর। এতদিন হাতে লেখা নোট, নিজের তোলা ছবি, ফরাসি গানের ক্যাসেট, অন্যান্য প্যারিস স্মারক অবহেলা করছে দেখে নিঃশব্দে যে তাড়না দিয়ে এসেছে, ফিজিক্সের ভাষায় তা ক্রিটিক্যাল ম্যাসের রূপ নিয়েছে এই বছরে এসে। অনেক অনিশ্চয়তার মধ্যে শেষ পর্যন্ত প্যারিসে কয়েকবার লেখা হয়ে গেল। আগামী প্রকাশনীর কর্ণধার বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি আমার 90 বছরে পদার্পণ উপলক্ষে বইটি প্রকাশ করতে চেয়ে পরোক্ষে যে চাপ সৃষ্টি করলেন, তারও ভূমিকা রয়েছে এই বই লেখার পেছনে। কি অসাধারণ একটি আখ্যান যে এত বছর আগের কার যাওয়া একটি ভ্রমণ এবং তার নোটগুলো তিনি সযত্নে সংরক্ষণ করেছিলেন, এবং এই 90 বছর বয়সে এসে যখন স্মৃতি বা লেখন ক্ষমতা অনেক কিছুই খানিকটা ক্ষীণ হয়ে আসে, তখন তিনি সেখান থেকে এই আস্ত একটি বেশ বড়সড় বইয়ের, একেবারে ছোটোখাটো 240-250 মতো একটি বইয়ের জন্ম দিয়েছেন, যা ভ্রমণ সাহিত্যে, আমি মনে করি বাংলা ভ্রমণ সাহিত্যে একটা নতুন সংযোজন, নতুন মাত্রা যোগ করবে। তো এই বইয়ের তিনি যে ছোট্ট একটা সূচির মতো করেছেন, সেটি হচ্ছে এরকম একটা ভূমিকা তো রয়েছে, যেটি থেকে আমি পাঠ করলাম অংশ বিশেষ। এরপরে তার প্রথম অধ্যায়টি হচ্ছে প্যারিসে একদিন এক রাত। এরপর প্যারিস, এমিলি ও আমি, যেই মেয়েটির কথা তিনি একটু আগে তার ভূমিকায় বর্ণনা করেছেন, প্যারিস ও প্যারিসের বাইরে, ক্যাফে প্যারিসিয়ান, প্যারিসে দেখাশোনা, পুত্রের সঙ্গে প্যারিস। চমৎকার, এবং এর ভেতরে বেশ কিছু ছবিও রয়েছে। যেটি প্রচ্ছদ সেটি দিয়েই 1962 সনের ভাবটুকুকে আলাদা করে দিয়েছেন তিনি। এভাবে প্রতিটি অধ্যায়ের আগেই ছবি রয়েছে, এবং মাঝখানেও কিছু কিছু প্যারিসের বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর সাদা কালো চিত্র আমরা দেখতে পাই। আর্ক দ্য ট্রিয়ম্ফ, শাজেলিজে, লা টুর ইফেল মানে আইফেল টাওয়ার, এগুলোই সব রয়েছে। এবং এর ভেতর দিয়ে শুধু ভ্রমণ নয়, প্যারিসের বা ফ্রান্সের যে ইতিহাস, বর্ণাঢ্য ইতিহাস,
নানা রকম উত্থান পতন, সেগুলো তিনি তিনি বর্ণনা করেছেন। এরপর বিভিন্ন মিউজিয়ামগুলো দেখেছেন, জাদুঘরগুলো দেখেছেন, সেগুলোর বিশদ বর্ণনা এবং সেই সূত্রে বিভিন্ন বিশিষ্ট চিত্রকর, তাদের শিল্পকর্ম, সেগুলো সম্পর্কে উল্লেখ। তারপরে বিভিন্ন ব্যক্তিত্ব, দার্শনিক, বিপ্লবী, নৈরাজ্যবাদী তথা অ্যানার্কিস্ট, এদের সম্পর্কে লিখেছেন। সার্ত্রে, বুভোয়া তো একেবারেই বাধ্যতামূলকভাবেই এসেছে এখানে, তাদের কথা, তাদের ছবি। মানে খুবই একটা বেশ আকর্ষণীয় বলবো বইটি। সেই যে প্যারিসে তিনি একটা পারফিউম কিনেছিলেন, যেটি তিনি অদ্যাবধি ব্যবহার করেননি, তাও একটি বিচিত্র কারণে, যে সেটি তিনি রেখে দিয়েছেন এখনও, যে যিনি এটি নিয়ে তখন এটি সংগ্রহ করতে পেরে বেশ এক ধরনের আত্মশ্লাঘ অনুভব করছিলেন। তখন সে একটি ফরাসি তরুণীর সঙ্গে দেখা, সেই তরুণীটি বলছিল যে সে তার টাকা জমাচ্ছে, জমিয়ে রাখছে, তার টিফিনের পয়সা বা হাত খরচের খরচ জমিয়ে রাখছে, যে ৭১-এর যে শরণার্থী, তাদের জন্য, তাদের ত্রাণ ইয়েতে তহবিলে দান করার জন্য। এইটা তার মধ্যে যে একটা একটা অভিঘাত সৃষ্টি করেছে, যে কারণে তিনি যে আর ব্যবহার করেননি, তিনি রেখে দিয়েছেন। তো এই ধরনের নানা বিচিত্র গল্প, আখ্যান, অনুষঙ্গ এখানে আমরা দেখতে পাই আর কি। তো সেইটির পাশাপাশি আমরা আরও কিছু কিছু বর্ণনা পাই। আগেই বলেছি মিউজিয়ামের বর্ণনা, দ্য ভিঞ্চি মিউজিয়াম, দর্সে, এগুলো সবগুলোতেই তিনি গেছেন। তাকে সহযোগিতা করেছেন তার গাড়ির সারথি। তিনি সে সারথির কথাও বেশ বিশদে উল্লেখ করেছেন, যে তিনি তাকে নানা কিছুর সঙ্গে, ফরাসি সংস্কৃতির নানা অনুষঙ্গ, ফরাসির ওয়াইনারি, ফরাসি জাদুঘর, ফরাসি গ্যালারি, ফরাসির বিশিষ্ট সব স্থাপনার সঙ্গে কীভাবে তাকে পরিচিত করেছেন। তা তার বর্ণনার মধ্যে তিনি বেশ কল্পিত কিছু কিছু সংলাপ, সে কথাবার্তাগুলোকে তিনি উদ্ধৃত হতেন। তিনি একজন কথা সাহিত্যিক, এটা তার জন্য কোনো বিষয় নয়, কিন্তু ওই 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 ভঙ্গিটা নেওয়ার কারণে ওইটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, যেন একেবারে জীবন্ত হয়ে উঠেছে। ওই চরিত্রগুলো তার সঙ্গে কথা বলছেন, তার প্রতিক্রিয়া, এই ধরনের বিচিত্র সব অনুষঙ্গ আমরা এখানে পড়তে পাই। যেমন একটা জায়গায় তার সারথি ব্রুনো, সে তাকে গাড়ি নিয়ে যাচ্ছেন। তো এক জায়গায় এসে তিনি একটু অন্য একটা গন্তব্যের দিকে রওনা দিয়েছে। তখন তিনি জানতে চাচ্ছেন, আমি আয়েশ করে সিটের পেছনে হেলান দিয়ে ব্রুনোকে বলি, কোথায় যাচ্ছি আমরা? টু ইউর হোটেল বালজাক, অর্থাৎ মানে হোটেলের নামই বালজাক। ফ্রম দেয়ার টু ক্যাফে কুজাস ইন ল্যাটিন কোয়ার্টার, সে বিখ্যাত ল্যাটিন কোয়ার্টার, যেখানে শিল্পী সাহিত্যিকদের আড্ডার জায়গা। তারপর সে বলে, মেবি বেটার টু গো ফার্স্ট টু ক্যাফে, হ্যাভ লাঞ্চ অ্যান্ড চেক ইন ইউর হোটেল লেটার, ইউ টেক রেস্ট, আই কাম ইন ইভিনিং ফর নেক্সট ক্যাফে। তো এইভাবে ক্যাফে থেকে ক্যাফেতে যাওয়া, তারপরে এই কথা প্রসঙ্গেই নানা তথ্য দেওয়া। যেমন এখানেই তিনি বলছেন, আমি বলি ফাইন, বাট ওয়াই টু ক্যাফে কুজাস? তিনি জিজ্ঞেস করলেন। আমি টেলেক্সে এর নাম উল্লেখ করিনি। ব্রুনো পাশের সিটে রাখা ম্যাপ রেখে বলে, ইটস এ ফেমাস লিটারারি ক্যাফে। হু মেড ইট ফেমাস? আমি জিজ্ঞাসা করি। ফ্রাঁসোয়া সাগা। ফ্রাঁসোয়া সাগা? হু রোড বনজুর ট্রিস্টেস? আমার নোট তাই বলছে। ব্রুনো ড্যাশবোর্ডে রাখা ফাইল দেখে বলে। আমি বলি, 50-এর দশকের লেখিকা সাগা কয়েক দশক দাপিয়ে বেরিয়েছেন। বনজো ট্রিস্টেসের পর লিখেছেন এমএভু ব্রাম এবং সার্টেন স্মাইল। তারপর লেখক হিসেবে হারিয়ে গিয়েছেন তিনি। শি হ্যাড লিমিটেড রেপার্টোয়া, লেখার সীমিত স্টক ছিল তার। ব্রুনো বলে, দ্য ক্যাফে স্টিল ফেমাস ফর হার। তারপর বলে, তার বই নিয়ে সিনেমা হয়েছে, দেখেছো তুমি? আমি বলি, হ্যাঁ, ঢাকায় নাচ বলে মিনি সিনেমা হল আছে, যেটা এখন নেই, গুলিস্তানের পাশে ছিল আর কি, যেটা ইংরেজি সিনেমা দেখানোর জন্য খুব বিখ্যাত ছিল। সেখানে আ সার্টেন স্মাইল সিনেমাটা দেখেছি।
সিনেমায় জনি ম্যাথিস থিম সং সার্টেন স্মাইলস গেয়েছেন। ব্রুনো বলল, তোমার এই ট্রিপের জন্য আমাকে পড়তে হয়েছে। পড়ে জেনেছে জাজ তার খুব পছন্দের ছিল। শি ইউজ টু গো টু জ্যাজ ক্লাবস। আমেরিকান নিগ্রো জ্যাজ গায়করা সেই সময় খুব প্যারিসে আসতো। এখন আসে না? না, এখনকার জেনারেশনের মিউজিক টেস্ট আলাদা, পপ, রক এইসব। তবু এখনও কয়েক জায়গায় জ্যাজ শোনা যায়। আহ, তো এইসব নানা ছোট ছোট টুকরো আখ্যান, গল্প, অনুষঙ্গ, উল্লেখ ইত্যাদির মাধ্যমে হাসনাত আব্দুল হাইয়ের এই বইটি বেশ একটা খুব প্রাণবন্ত, একটা সক্রিয় সত্তাই যেন হয়ে উঠেছে, প্যারিস বিশেষ করে। তো এই বইটি উপহার পেয়ে আমি সত্যি আনন্দিত, এবং তিনি মনে করে আমার নাম লিখে দিয়েছেন, ফলে বইটির একটা মূল্য অনেক গুণ বেড়ে যায়। আমি আজকে এই বইটি থেকে পাঠ নয়, মূলত বইটিকে আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার মাধ্যমে তার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার শ্রদ্ধা জানাচ্ছি প্যারিসে সেই সব বিখ্যাত লেখক শিল্পীদের, যাদের কারণে আমাদের সভ্যতা, বিংশ শতাব্দীর সভ্যতা অনেক অনেক অন্ধকার, অনেক নৈরাজ্য অতিক্রম করে একটা আলোর দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার প্রয়াস পেয়েছে, এবং আমরা এখনও সেই আলোর স্বপ্ন দেখি, আমরা এখনও সেই সুন্দরের স্বপ্ন দেখি। আমাদের এই স্বপ্ন আমরা কখনোই পরিত্যাগ করব না, এবং আমরা আশা করব আমাদের পরবর্তী প্রজন্ম অন্তত এই স্বপ্নের সফল বাস্তবায়ন দেখে যাবে, এবং তারই ভিতটুকু রচনা করে দিয়ে যাচ্ছেন হাসনাত আব্দুল হাইয়ের মতো লেখকরা। তার এই সমস্ত দিগন্তোন্মোচনকারী, জানলা খুলে দেওয়ার মতো, আমাদের সামনে অন্তত বিশ্বের জানলা খুলে দেওয়ার মতো গ্রন্থাবলী, প্যারিসে কয়েকবার, চীন দেশ, একদা সোভিয়েত ইউনিয়নের মতো গ্রন্থগুলির মাধ্যমে আমি তাকে আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমার আজকের উপস্থাপন এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।